Assalamu alaikum. Welcome to our today's talk, which is about emergency medicine, its prospects of career in UK and post-graduation exams. আপনাদের সকলকে ধন্যবাদ এখানে কানেক্টেড হওয়ার জন্য। বেসিক্যালি আজকের যে টকটা ইট ইজ মোস্টলি লাইক গেটিং অ্যান আইডিয়া অ্যাবাউট ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড আমরা চেষ্টা করব এই আজকের টপিকটাকে বেসিক্যালি 4 ভাগে ডিভাইডেড করে কথা বলার জন্য। Obviously, as I posted in the description, it's going to be what is emergency medicine, emergency medicine prospect key as a career in Bangladesh, England and outside England. Third আসছে যে what are the possibilities of training and career in emergency medicine and mostly in UK. And fourth যেটা আসছে সেটা হচ্ছে post graduation exams of emergency medicine in UK. তো শুরুতেই আসি আমরা ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিটি কি। আমাদের দেশের পার্সপেক্টিভে ইমার্জেন্সি মেডিসিন ইজ নট এ পপুলার স্পেশালিটি অ্যান্ড অবভিয়াসলি আমাদের দেশে ইমার্জেন্সি মেডিসিনের উপর কোনো পোস্ট গ্রাজুয়েশন সিস্টেমও নেই। তো জেনারেলি বলতে গেলে যেহেতু দ্য নেম কামস লাইক ইমার্জেন্সি মেডিসিন, অনেকের কাছে এই আইডিয়াটা চলে আসে যে ইট কুড বি only medical specialty or historically, because emergency medicine basically came from the casualty and that was actually before that trauma and orthopedic specialty. So অনেকে এখনো মনে করেন যে probably it is still a surgical specialty, but generally speaking emergency medicine both medical, surgical, gynecological and any ধরনের যে কোনো acute medical emergencies emergency medicine deal করে। Just to make it clear, যদি একজন পেশেন্টের কার্ডিয়াক অ্যারেস্ট হয় ইমার্জেন্সি এবং সেই পেশেন্ট যদি আউট অফ হসপিটালে থাকে অথবা হসপিটাল ইমার্জেন্সি ডিপার্টমেন্টে থাকে, ইমার্জেন্সি মেডিসিনই সেই কার্ডিয়াক অ্যারেস্টের কলটা লিড করে। 1 2 মেজর ট্রমা অর এনি কাইন্ড অফ ট্রমা, যদিও আমাদের দেশে মেজর ট্রমা নিয়ে আমাদের কোনো এক্সপিরিয়েন্স নেই, জাস্ট টু মেক ইট ইজি অ্যান্ড জাস্ট টু মেক ইট ক্লিয়ার, ইট ইজ অ্যাকচুয়ালি any difficult or any big type of road traffic accident, just to take it like this, or any kind of collapse of any building or anything. So any major trauma situation যখন হয় সেই মেজর ট্রমা সিচুয়েশনও লিড করে ইমার্জেন্সি মেডিসিন, এবং ইমার্জেন্সি মেডিসিনের যে ডক্টর থাকে তিনি ট্রমা কল লিড করে থাকেন। ইট ইজ অলওয়েজ লিডেড বাই ইমার্জেন্সি মেডিসিন। লেটস গো টু দ্য থার্ড স্পিড। যদি কোনো পেশেন্ট আসে তার ইনফেকশন নিয়ে, সেপসিস নিয়ে, এই পেশেন্টের অ্যাকিউট ইনফেকশন সেপসিস ম্যানেজমেন্ট ইমার্জেন্সি মেডিসিনই করে থাকে। সো ইট ইজ ইন সেপসিস বিট ইট কুড বি আ মেডিকেল থিং। অন দ্য আদার্স হ্যান্ড কোনো পেশেন্ট যদি আসে যে পড়ে গিয়ে তার কোলিস ফ্র্যাকচার হলো অথবা শোল্ডার ডিসলোকেশন হলো, সেই পেশেন্টের শোল্ডার রিলোকেশন অথবা কোলিস ফ্র্যাকচার রিডাকশন সেটাও ইমার্জেন্সি মেডিসিনই করে থাকে। এটার জন্য কোনো অর্থোপেডিক ডক্টরকে ডাকা হয় না। নেক্সট গো টু দ্য থার্ড বিটস। যদি কোনো পেশেন্টের কোনো শক অথবা এরকম কোনো সিচুয়েশনে থাকে এবং সেই পেশেন্টের যদি কোনো স্পেসিফিক মেডিকেশনের দরকার হয় লাইক পেরিফেরাল ভেজোকনস্ট্রিক্টরস অর এনি আদার ভেজোকনস্ট্রিক্টর, সে ধরনের ডিসিশন মেকিং এবং সে ধরনের কাজ ইমার্জেন্সি মেডিসিনই করে থাকে। অ্যাট দ্য সেম টাইম যদি কোনো পেশেন্টের এয়ারওয়ে কম্প্রোমাইজ থাকে, সেই এয়ারওয়ে কম্প্রোমাইজের জন্য যদি কোনো পেশেন্টের কোনো augmented airway support লাগে, that could be in a form of LMA, that could be in a form of intubation, সেটাও ইমার্জেন্সি মেডিসিন করে থাকে। এবং এনি কাইন্ড অফ সিডেশন ইমার্জেন্সি ডিপার্টমেন্টে ইমার্জেন্সি মেডিসিনই প্রোভাইড করে থাকে। সো জেনারেলি স্পিকিং ইটস এ নিউ স্পেশালিটি। এই কনসেপ্টটা আমাদের কাছে বা আমাদের দেশের জন্য একদমই নতুন, বা মেজরিটি মানুষের কাছে এটা ক্লিয়ার না, সেজন্যই এই কথাগুলো বলা। হয়তো অন্য কোনো হয়তো ইউকের পার্সপেক্টিভে হলে অথবা ইভেন আমাদের নেইবারিং কান্ট্রিজ লাইক ইন্ডিয়া বা পাকিস্তানের পার্সপেক্টিভে হলে আমার এই ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো প্রয়োজন হতো না, বিকজ ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা তারা ইমার্জেন্সি মেডিসিনে অনেক ভালো করছে, এবং যে পরিমাণে স্পেশালিটি ডক্টর আমরা দেখি ফ্রম ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হুইচ ইজ লাইক আনবিলিভেবল, কোয়াইট আনবিলিভেবল, তারা অনেক বেশি ভালো করছে ইমার্জেন্সি মেডিসিনে। So emergency medicine, it deals some bits of anesthetics, it deals some bits of critical care medicine, it deals some bits of general surgery and trauma and orthopedics, it deals some bits of medicine, it deals some bits of gynecology, it deals some bits of radiology. Now the question comes that emergency medicine এ radiology কি ভূমিকা থাকতে পারে, বা emergency medicine এ রেডিওলজি কীভাবে কাজ করতে পারে। বিকজ একজন পেশেন্ট যদি আপনার কাছে আসে এবং আপনার যদি মনে হয় যে এই পেশেন্টের হয়তো অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম বা এর ধরনের কোনো সমস্যা আছে এবং সেই জন্য সে পেশেন্ট অ্যাবডোমিনাল পেন নিয়ে রিপ্রেজেন্ট করেছে, সেই ক্ষেত্রে যে বেড সাইড আলট্রাসোনোগ্রাম করা হয়
ওটা কিন্তু আমরা তথা ইমার্জেন্সি মেডিসিনের ডাক্তারই করে থাকি। সেকেন্ডলি, যদি কোনো পেশেন্ট আসে এবং আপনি শিওর না যে এই পেশেন্টের হার্টের সিচুয়েশন কী, এবং আপনার কাছে মনে হচ্ছে যে যদি এই পেশেন্টের এখনই একটা একোকার্ডিওগ্রাম করা যেত, দেন ইউ উড নো দ্যাট হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ হার্ট অ্যাকচুয়ালি, সেই বেড সাইড একোকার্ডিওগ্রাম ইমার্জেন্সি মেডিসিনের ডক্টরেই করে থাকেন। সিমিলারলি, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কোনো পেশেন্টের নিউমোথোরাক্স ডায়াগনোসিস, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে কোনো পেশেন্টের কোনো ফাস্ট স্ক্যান, যেটা কোয়াইট পপুলার ইন ট্রমা, যে কোনো পেশেন্টের কোনো ইন্ট্রাঅ্যাবডোমিনাল ফ্লুইড কালেকশন আছে কিনা, সে প্রত্যেকটা জিনিসই ইমার্জেন্সি মেডিসিনের ডাক্তারই করেন এবং ইমার্জেন্সি মেডিসিনের ডাক্তারের মাধ্যমে করা হয়। এবং অনেক নার্ভ ব্লকস এখন ইমার্জেন্সি মেডিসিন ইজ কোয়াইট পপুলার, স্পেশালি ওয়ান অফ দ্য দ্যাট ইজ লাইক ফাশা ইলিয়াকা ব্লক, হুইচ খুব বেশি মাত্রায় প্র্যাকটিস হয় ফর এনি নেক অফ ফিমার ফ্র্যাকচার পেশেন্টের জন্য। So now I think that idea is getting clear, mildly clear, at least I would say that at least I'm trying to enlighten the idea, যে এটা শুধুমাত্র কোনো মেডিকেল অথবা কোনো সার্জিক্যাল অথবা কোনো ট্রমা অ্যান্ড অর্থোপেডিক স্পেশালিটি না, রাদার ইটস এ কম্বিনেশন অফ স্পেশালিটিস. It deals about any specialty and any acute and urgent situation. Now the question comes is like uncertainty and the time critical nature. এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট ইমার্জেন্সি মেডিসিনের জন্য, বিকজ যখন কেউ ইমার্জেন্সি মেডিসিনে ডিউটি করছেন অথবা যখন কেউ ইমার্জেন্সি মেডিসিনে কাজ করছেন, এটা অনেক সময় বোঝাটা খুব ডিফিকাল্ট হয় অনেক সময়, কজ পেশেন্ট হয়তো আসে, তাকে দেখে হয়তো ইনিশিয়ালি বোঝা যায় না। সো এই জন্য আনসার্টেনিটি এবং টাইম ক্রিটিক্যাল, অনেক সময় হয়তো কোনো একজন পেশেন্ট আসলো যার প্রয়োজন হলো এখনই কোনো একটা ইমিডিয়েট কোনো কিছু করার, সেই ক্ষেত্রে ইমার্জেন্সি মেডিসিনের ডক্টরকেই সেই ডিসিশনটা নিতে হয় এবং অ্যাক্টিভলি সে কাজটা করতে হয়। নেক্সট গো টু দ্য নেক্সট পিটস। আমি প্রত্যেকটা ইন্টারভেনশন যাচ্ছি না, বিকজ ইমার্জেন্সি মেডিসিনের ডাক্তার যেভাবে কোনো পেশেন্টের সিডেশনও প্রোভাইড করে, সে ইমার্জেন্সি মেডিসিনের ডাক্তার সেই পেশেন্টের এয়ারওয়েও ডিল করে, ইমার্জেন্সি মেডিসিনের ডক্টর সেই পেশেন্টের সেন্ট্রাল ভেনাস লাইনও এস্টাবলিশ করে, আর্টারি লাইনও এস্টাবলিশ করে, অ্যাট দ্য সেম টাইম শোল্ডারও রিলোকেট করে, এবং যখন প্রয়োজন হয় সেই পেশেন্টের ট্রমাটিক চেস্ট ডেন্টিভ সেই প্রোভাইড করে, এবং যদি কোনো ল্যাসারেশন হয় সেটা সার্জিক্যাল ক্লোজার ইমার্জেন্সি মেডিসিনের ডক্টরই করে থাকে। দিস ইজ নট এ জব অফ সার্জনস, দিস ইজ এ জব অফ ইমার্জেন্সি মেডিসিন ডক্টর, রাইট? Obviously after this talk I will give some of the links and some of the post, যেটা পড়লে বা যেটা সম্বন্ধে জানলে হয়তো আইডিয়া আরও বেশি ক্লিয়ার হবে। নেক্সট গো টু দ্য নেক্সট পেজ, প্রসপেক্টস অফ ইমার্জেন্সি মেডিসিন ক্যারিয়ার। সো প্রসপেক্ট অফ ইমার্জেন্সি মেডিসিন ক্যারিয়ার, এটা বেসিক্যালি দুইটা কান্ট্রি বেসে আমি বলতে যাচ্ছি। একটা হচ্ছে বাংলাদেশ, একটা হচ্ছে অবভিয়াসলি ইউনাইটেড কিংডম, যেহেতু আমি এখানে কর্মরত আছি, অ্যান্ড থার্ডলি আউটসাইড ইউনাইটেড কিংডম। Let's go to the Bangladesh. The answer is mostly very unpredictable, because as a specialty we don't have emergency medicine in Bangladesh, but there are many hospitals, like especially the corporate hospitals, mostly like, so far my knowledge goes, Apollo, United Hospital, Square, they have a department in name of emergency medicine, but so far my knowledge goes, neither of the hospitals has any trained emergency medicine doctor who are running the floor, because আমাদের দেশে কোনো ইমার্জেন্সি মেডিসিনের ট্রেনিং নাই। এখানে আমাদের ডক্টরদেরকে কিছু বলে লাভ নেই, যারা কাজ করছেন তাদের প্রত্যেকের প্রতি আমার রেসপেক্ট, বিকজ তারা অনেক কষ্ট করে সেখানে কাজ করছেন বা অনেক কম রিসোর্সের মাধ্যমে সেখানে কাজ করছেন, এবং দে ইভেন ডোন্ট নো হোয়াট আর দ্য সিস্টেম দে নিড টু ইউজ। বাট জেনারেলি স্পিকিং, বাংলাদেশের পার্সপেক্টিভে ইমার্জেন্সি মেডিসিন ইজ কোয়াইট গ্রে, আই উড সে কোয়াইট গ্রে, বিকজ যেহেতু এখন আমাদের স্ট্যাবলিশ কোনো স্পেশালিটি নেই, বাট দ্য মোর অ্যান্ড মোর আওয়ার নেইবারিং কান্ট্রিজ উইল ডু ওয়েল। একটু শুনতে খুব খারাপ লাগছে, বাট হুইচ ইজ ট্রু, বিকজ আমাদের নেইবারিং কান্ট্রি লাইক ইন্ডিয়া, দে হ্যাভ এ ভেরি এস্টাবলিশড ইমার্জেন্সি মেডিসিন সেট আপ। নেইবারিং কান্ট্রিজ লাইক মালয়েশিয়া, সিঙ্গাপুর, দে হ্যাভ quite a fantastic emergency medicine network and emergency medicine setup. So do nowadays Pakistan is doing very well in emergency medicine, and recently they have established their major trauma center as well, which probably we even don't know. So আশা করা যাচ্ছে slowly but shortly আমাদের দেশে emergency medicine develop করবে. So it's still unpredictable, but it can be told that yes, slowly আমাদের দেশেও slowly emergency medicine এর একটা prospect develop করবে. Now come back to the UK prospects. In UK, emergency medicine prospect at this point is like, technically speaking, quite golden, because
The specialty emergency medicine itself is a new specialty even in UK and even in many other countries. So ইউকেতে গত প্রায় 15 থেকে 20 বছর ধরে ইমার্জেন্সি মেডিসিন তা অ্যাজ এ স্পেশালিটি রান করে যাচ্ছে অ্যান্ড ইন টার্মস অফ royal college or having a definitive royal college, they are having this royal college for maybe 4 or 5 years or 6 to 7 years, which is quite new. It's not like old, like 600 or 700 years old royal college. It's a new royal college. সো যেহেতু ইটস এ ইমার্জিং স্পেশালিটি ইভেন ইন ইউনাইটেড কিংডম এবং এখনও অনেক ডক্টরের প্রয়োজন ইমার্জেন্সি মেডিসিনে এবং ট্রেনিং ইজ কোয়াইট গুড. So as a prospect of career of emergency medicine, it is fantastic in UK. So the training post power is straightforward. So now go to the training post. So UK তে যেভাবে ট্রেনিং দেওয়া হয় এটা বাংলাদেশ থেকে কিছুটা ডিফারেন্ট. এখানে ট্রেনিং পোস্টের জন্য আলাদা এক ধরনের ইন্টারভিউ হয় বা আলাদা এক ধরনের অস্কি টাইপ অফ এক্সামস হয়. সেই এক্সামসে যারা পাশ করেন তারাই ট্রেনিং করতে পারেন এবং যারা ট্রেনিং করেন তারাই হয়তো 6 বছর ট্রেনিংয়ের পর অথবা 5 বছর ট্রেনিংয়ের পর তারাই ওই স্পেশালিটি কনসালটেন্ট হন. সো ইমার্জেন্সি মেডিসিনে এখন ট্রেনিং পোস্ট পাওয়া কোয়াইট স্ট্রেট ফরওয়ার্ড ইন ইউকে এবং দেয়ার আর লটস অফ কনসালটেন্টস পোস্ট. সো আশা করাই যাচ্ছে যে ইমার্জেন্সি মেডিসিনের এখনকার যে প্রসপেক্ট ইংল্যান্ডে এটা কোয়াইট গুড. এবং আমি আগেও বলেছি আমাদের নেবারিং কান্ট্রির অনেক ডক্টর এখন ইমার্জেন্সি মেডিসিনে ট্রেনিং করছেন. সো ডু দ্য ব্রিটিশ ডক্টরস. So UK perspective, it is fantastic, easy to get the job, easy to or straightforward to get the training number, and এখনকার পর্যন্ত যে পিকচার দেখা যাচ্ছে তাতে এক্সপেক্ট করা যাচ্ছে যে কনসালটেন্ট লেভেলে কেউ there will be enough jobs to get the jobs. So there will be no high difficulties or high problems on that time. So it's a very good time to consider emergency medicine in UK. Outside UK, so majority of the other specialties like medicine, surgery, like the degrees we know, MRCP, FRCP, MRCS, FRCS, MRCOG. So these are the recognized degrees of the UK, the recognized post-graduation degrees of different specialties. Majority of the degrees, most of the countries accepted. So emergency ক্ষেত্রেও যে ডিগ্রিজগুলো আছে mentioning MRCAM, which is the membership of Royal College of Emergency Medicine, and FRCAM, which is the fellowship of Royal College of Emergency Medicine. এই দুটো ডিগ্রিও ইন্টারন্যাশনালি মেজরিটি অফ দেশে অ্যাকসেপ্টেড অ্যাপার্ট ফ্রম নর্থ আমেরিকা, বিকজ আমরা সবাই জানি যে নর্থ আমেরিকা স্পেশালি মেনশনিং USA, কানাডা, তাদের একটা নিজস্ব ধরনের পরীক্ষা আছে, ওই পরীক্ষার মাধ্যমে ওদের দেশে যেতে হয়. বাট excluding that, majority of the other countries like Middle Eastern countries like UAE, Dubai, Singapore, Malaysia, and even in Australia and the New Zealand countries, there are some sort of relationship or there are some sort of recognition of these degrees. Mostly Middle Eastern countries and Singapore directly recognize. So any these kind of degrees, they can go and work over there because they just provide the registration right away. So prospects in emergency medicine at this point as an emerging specialty, fantastic. Right time to, it's the best time to go for the emergency medicine, I would say. Let's go to the next bit, which is career and training in emergency medicine in UK. এই জায়গাটাতে আমাদের একটু বেশি সময় লাগবে বা এই জায়গাটাতে আমরা একটু ডিটেলস আলোচনা করব, বিকজ দিস ইজ দ্য এরিয়া উই উড লাইক টু এনলাইটেন আওয়ার পিপল. So let's focus. The first thing is career in emergency medicine in UK. So আগেই বললাম যে ক্যারিয়ারের প্রসপেক্টটা এখন অনেক ভালো, বাট যেটা শুনে মনে হলো যে ক্যারিয়ারটা যদি প্রোগ্রেস হতে হয় ইউকেতে তাহলে ট্রেনিং পোস্টটা ইজ কোয়াইট ইম্পর্ট্যান্ট. সো লেটস ফোকাস অন দ্য ট্রেনিং প্রোগ্রাম অ্যান্ড দ্য ট্রেনিং প্রোগ্রাম সিস্টেম. আমি আশা করি অথবা ধরে নিচ্ছি আপনাদের হয়তো অনেকেই জানেন যে ইউকে ট্রেনিং সিস্টেম কীভাবে কাজ করে বা মানে ইউকে ট্রেনিং সিস্টেমের নাম্বারিংয়ের মানে কি, বাট স্টিল আই এম গোয়িং টু জাস্ট মেনশন ইউ অ্যাবাউট ইট. সো ইউকে ট্রেনিং সিস্টেম কাজ করে হচ্ছে সাধারণত CT1 থেকে ST6 or ST8 পর্যন্ত. অবভিয়াসলি আপনাদের অনেকেই হয়তো এটার মিনিং জানেন না. সো আমরা যেটাকে বলি ইন্টার্নশিপ, ইউকেতে সেটাকে বলা হয় ফাউন্ডেশন ট্রেনিং. সো FY1 and FY2. আমাদের দেশে আমরা ইন্টার্নশিপ এখনও করি 1 বছর. সো ফর মাই নলেজ গোস আমি 1 বছর করেছি. ইউকেতে ফাউন্ডেশন ট্রেনিং হয় 2 বছর. ফাউন্ডেশন ট্রেনিংয়ের পর যে কোনো ডক্টর যে কোনো জায়গায় কোর স্পেশালিতে অথবা কোনো রান থ্রু প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারেন. সো জেনারেলি স্পিকিং দিস CT1 or ST1 and CT1 and ST2
হচ্ছে এসএইচও ক্যাটাগরি অথবা বাংলাদেশি হিসেবে মেডিকেল অফিসার অথবা সিনিয়র মেডিকেল অফিসার ক্যাটাগরির পোস্ট। সো যে কোনো ট্রেনিং শুরু হয় সিটি ওয়ান, সিটি টু। সো ডক্টর সিটি ওয়ান, সিটি টু করেন, এর মাঝখানে অনেক অ্যাসেসমেন্ট করতে হয়। এবং সিটি থ্রি অথবা এসটি থ্রি থেকে নেক্সট যে ট্রেনিংটা, এটাকে ডিফারেন্ট স্পেশালিটি ডিফারেন্ট নাম বলে। ইমার্জেন্সি মেডিসিনের ক্ষেত্রে বলা হয় হায়ার স্পেশালিটি ট্রেনিং, হুইচ ইজ ইমার্জেন্সি মেডিসিনের ক্ষেত্রে বেসিক্যালি শুরু হয় এসটি ফোর থেকে, বাট এসটি থ্রি ইজ এ রেজিস্টার্ড জব অ্যাজ ওয়েল। তো এসটি থ্রি বা এসটি ফোর থেকে এসটি সিক্স পর্যন্ত প্রত্যেকটা নাম্বার একটা বছরকে মিন করে বা এক বছরের ট্রেনিংকে মিন করে। এবং এই বছরের মধ্যে একটা নির্ধারিত অ্যামাউন্ট অফ ট্রেনিং করতে হয়, নির্ধারিত অ্যামাউন্ট অফ পেশেন্ট দেখতে হয়, নির্ধারিত অ্যামাউন্ট অফ ইন্টারভেনশন করতে হয়, এবং সেটা কোনো না কোনো কনসালটেন্ট রিভিউ করেন। এবং একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাওয়ার সময় একটা ইন্টারভিউ হয়, কোনো কোনো ক্ষেত্রে কিছু পরীক্ষার ম্যান্ডেটরি ব্যাপার থাকে। তো যাই হোক, সো সেই সিটি ওয়ান থেকে এসটি সিক্স পর্যন্ত যখন যাওয়া হয়, এসটি সিক্সের পরে ইমার্জেন্সি মেডিসিনের ট্রেনিং শেষ হয়ে যায়। ডিফারেন্ট স্পেশালিটি লাইক গাইনি, ট্রমা অ্যান্ড অর্থোপেডিক্স, নিউরোসার্জারি, ইউরোলজি, ওদের অনেক ক্ষেত্রেই দেখা যায় তাদের এসটি সিক্সের ট্রেনিং শেষ হয় না, তাদের অনেক ক্ষেত্রে এসটি সেভেন, এসটি এইট, অথবা অনেকে পরে ফার্দার ফেলোশিপ ট্রেনিং করে। সো জেনারেলি বোঝাই যাচ্ছে ইংল্যান্ডে ট্রেনিংটা কোয়াইট লেংদি। এটা আমাদের দেশের মতো বা পৃথিবীর অনেক অন্যান্য অনেক দেশের মতো কোনো 3 বছর বা জাস্ট 4 বা 5 বছর প্রোগ্রাম না, ইটস কোয়াইট আ লেংদি প্রোগ্রাম। নাও, কী ধরনের ট্রেনিং প্রোগ্রাম আছে ইংল্যান্ডে ইমার্জেন্সি মেডিসিনের জন্য? প্রধানত 3 ধরনের ট্রেনিং প্রোগ্রাম আছে। একটা হচ্ছে ফুল ট্রেনিং প্রোগ্রাম, একজন ডক্টর এসটি ওয়ান বা সিটি ওয়ান হিসেবে ঢুকবেন এবং সে এসটি সিক্স হিসেবে ট্রেনিং শেষ করে বের হবে, এবং যখন সে এসটি সিক্স হিসেবে ট্রেনিং শেষ করে বের হবে তখন হি অর শি উইল বি এলিজিবল টু গেট দ্য কনসালটেন্ট পোস্ট অর সিসিটি, কমপ্লিশন অফ ক্লিনিক্যাল ট্রেনিং। আর যে অপশন আছে, সেকেন্ড অপশন, সেটা হচ্ছে একজন ডক্টর এসটি থ্রি হিসেবে ট্রেনিংয়ে ঢুকতে পারেন ইমার্জেন্সি মেডিসিনে, এবং সে এসটি সিক্সে গিয়ে শেষ করবেন। ইমার্জেন্সি মেডিসিনের ক্ষেত্রে একটা ডিফারেন্ট বা ভেরিয়েশন হচ্ছে শুধুমাত্র ইউকেতে শুধুমাত্র ইমার্জেন্সি মেডিসিনের জন্য, যে এসটি থ্রি প্রোগ্রামটা বলা হয়, এই প্রোগ্রামটা একটা স্পেসিফিক নাম আছে, এটাকে বলা হয় ড্রিম প্রোগ্রাম, DREEM, যেটার ইলাস্ট্রেশন হচ্ছে ডাইরেক্ট রুট এন্ট্রি ইমার্জেন্সি মেডিসিন। এই ড্রিম প্রোগ্রামে একজন ডক্টর এসটি থ্রি হিসেবে ঢুকলেও তার প্রথম যে এসটি থ্রি ইয়ার, এটাকে সাধারণত 2 বছর হিসেবে কাউন্ট করা হয়। সো যদিও এটা শুনলে মনে হচ্ছে 4 বছরের ট্রেনিং, এই ড্রিম পাথওয়ে বা ড্রিম পাথওয়ে ট্রেনিং অ্যাকচুয়ালি 5 বছরের। বাট আমরা যাব যে কী ধরনের পজিশন থাকতে হয় বা কী ধরনের রিকোয়ারমেন্ট থাকলে এই ধরনের ট্রেনিংয়ে যাওয়া যায়। আর আরেকটা ট্রেনিং, সেটা আমাদের টার্গেট যারা আপনারা শুনছেন তাদের জন্য হয়তো খুব বেশি অ্যাপ্লিকেবল না, বা আমাদের অনেকের জন্য অ্যাপ্লিকেবল না, যেহেতু আমাদের দেশে ইমার্জেন্সি মেডিসিনের কোনো স্পেশালিটি নাই। সেটা হচ্ছে যে ডাইরেক্টলি এসটি ফোর হিসেবে ঢোকা যায়, ডাইরেক্টলি হায়ার স্পেশালিটি ট্রেনিংয়ে ঢোকা যায়। এটা দেখা যায় মেজরিটি ক্ষেত্রে যাদের দেশে এস্টাবলিশড ইমার্জেন্সি মেডিসিন ট্রেনিং প্রোগ্রাম আছে, তারা তাদের দেশে হয়তো কোনো একটা পোস্ট গ্রাজুয়েশন করলো, তারা হয়তো তাদের দেশে 4 থেকে 5 বছর ইমার্জেন্সি মেডিসিনের রেজিস্ট্রার হিসেবে কাজ করছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে কনসালটেন্ট হিসেবে কাজ করছে, দে হ্যাভ ওয়াইড ইমার্জেন্সি মেডিসিনের এক্সপিরিয়েন্স। তারা এসে সরাসরি এসটি ফোর হিসেবে ঢুকতে পারে এবং 3 বছর ট্রেনিং করে এসটি সিক্স হিসেবে শেষ করতে পারে। এখন আমাদের দেশে যারা মেডিকেল স্টুডেন্ট, যারা হয়তো 2 থেকে 3 বছর পর বা 5 বছর পর মেডিকেল স্টুডেন্ট শেষ হয়ে ডক্টর হিসেবে বের হবে, অথবা যারা মাত্র বের হয়েছে, অথবা যারা হয়তো 5 থেকে 7 বছর 10 বছর আগে ডক্টর হিসেবে বের হয়েছে, এখন ইমার্জেন্সি মেডিসিনে কাজ করতে যাচ্ছে, তাদের জন্য এটা কিভাবে করা যেতে পারে? আমাদের এই টার্গেট পপুলেশনের জন্য যেটা করা যেতে পারে সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল, আমাদের যে দেশে যেহেতু ইমার্জেন্সি মেডিসিনের ট্রেনিং নেই, বেস্ট অপশন অথবা আমার পার্সোনাল রিকমেন্ডেশন উড বি প্ল্যাব দিয়ে ইংল্যান্ডে চলে আসা, যদি ইংল্যান্ডে ইমার্জেন্সি মেডিসিনে কাজ করার ইচ্ছা থাকে। মানে যেটা নিয়ে আমরা আজকে কথা বলছি সেটা হচ্ছে প্ল্যাব দিয়ে ইংল্যান্ডে চলে আসা, এবং ইংল্যান্ডে এসে ইমার্জেন্সি মেডিসিনে কাজ শুরু করা এবং ইমার্জেন্সি মেডিসিনে ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করা। সো যিনি প্ল্যাব দিয়ে ইংল্যান্ডে আসবেন এবং ইংল্যান্ডে এসে ইমার্জেন্সি মেডিসিনের ট্রেনিংয়ের জন্য অ্যাপ্লাই করবেন, তিনি অবশ্যই এসটি ওয়ান থেকে অথবা সিটি ওয়ান থেকে অ্যাপ্লাই করবেন। এই যে প্রোগ্রামটার কথা আমি বলছি, যে প্ল্যাব দিয়ে আসলেন এবং প্ল্যাব দিয়ে আসার পরে যখন অ্যাপ্লিকেশন করবেন সিটি ওয়ান থেকে, এই প্রোগ্রামটাকে বলা হয় ACCS প্রোগ্রাম, ইটস অ্যাকিউট কেয়ার কমন স্টেম প্রোগ্রাম। সো ACCS প্রোগ্রামের মাধ্যমে রেকমেন্ডেশন হচ্ছে আমার জন্য, বিশেষ করে যারা জুনিয়র এবং যারা রিসেন্টলি ইউকেতে আসতে চাচ্ছেন, অথবা যারা ইউকেতে এসে কোন স্পেশালিটিতে যাবেন এখনও শিওর না বা ডিসিশন মেক করতে চাচ্ছেন, তাদের জন্য এটা একটা খুবই সুন্দর, একটা ফ্যান্টাস্টিক স্পেশালিটি এবং একটা ফ্যান্টাস্টিক পাথওয়ে। সেকেন্ড থিং, সেটা হচ্ছে যে
অনেকের হয়তো বেশ কিছু এক্সপিরিয়েন্স আছে, লাইক অনেকের মেডিসিনে কিছু এক্সপিরিয়েন্স আছে বাট তারা এখন ইমার্জেন্সিতে কাজ করতে চায়, অনেকের হয়তো সার্জারিতে এক্সপিরিয়েন্স আছে, তারা এখন ইমার্জেন্সি মেডিসিনে কাজ করতে চায়। এদের জন্য দুইটা অপশন খোলা থাকে। লাইক ফর এক্সাম্পল আমার লাইফে যেটা হয়েছে, আমি বাংলাদেশে সার্জারিতে কাজ করছিলাম, আমি 3-4 বছর ফেলোশিপ পার্ট 1 এফসিএস পার্ট 1 পাস করে আমি ট্রেনিং করেছি, আমি বাংলাদেশে থাকা অবস্থায় এমআরসিআর শেষ করেছি এবং রেজিস্ট্রার হিসেবে ইউনাইটেড হসপিটালে কাজ করেছি, এবং তারপর আমি ডিসিশন নিয়েছি আমি ইমার্জেন্সি মেডিসিনে ক্যারিয়ার করবো। সো আমি ইউকেতে আসার পরে ফার্স্ট থেকে ইমার্জেন্সি মেডিসিনে কাজ শুরু করি, জেনারেলি স্পিকিং। তো এরকম যদি কারোর হিস্ট্রি থাকে, তো সেখানে আরেকটা অপশন হচ্ছে তারা ড্রিম বা ST3টাকে কনসিডার করতে পারেন। তো সেক্ষেত্রে তাদেরকে যেটা করতে হবে, ফার্স্টে তারা ইংল্যান্ডে আসলেন, হয়তো তারা প্রথম দিকে কিছু ইমার্জেন্সি মেডিসিন এক্সপিরিয়েন্স নিলেন। ইমার্জেন্সি মেডিসিন এক্সপিরিয়েন্স নেওয়ার পরে তারা যেহেতু তাদের একটা ওয়াইড স্প্রেড নন ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিটিতে এক্সপিরিয়েন্স আছে, তারা সরাসরি ST3 হিসেবে ড্রিম প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। নাও দুইটা গ্রুপের জন্যই বেসিক্যালি দুটা ডোরই ওপেন থাকে, লাইক SCCS এর ডোরও ওপেন থাকে, ড্রিমের ডোর ওপেন থাকে। এখন চয়েস ইজ ভেরি পার্সোনাল, বিকজ ট্রেনিংয়ে খুব বিশেষ কোনো ডিফারেন্স হয় না। আমি ব্যক্তিগতভাবে SCCS প্রোগ্রামে ঢুকেছি বিকজ আমার কাছে মনে হয়েছিল দিস ইজ এ ফুল 6 ইয়ার্স প্রোগ্রাম এবং দিস ইজ এ কোয়াইট কমপ্লিট প্রোগ্রাম। যখন ইনশাল্লাহ আমি যদি এই প্রোগ্রামটা শেষ করতে পারি, অন্য একজন ব্রিটিশ ট্রেনি যেভাবে এই প্রোগ্রামটা কমপ্লিট করেছে, আমার আর তার ট্রেনিংয়ের মধ্যে কোনো ডিফারেন্স থাকবে না। এই আইডিওলজি থেকে আমি ফুল SCCS ট্রেনিং প্রোগ্রামে ঢুকেছি এবং এখন আমি ST3 লেভেল অলমোস্ট শেষ করতে যাচ্ছি ইন কাপল অফ মান্থস টাইম। সো দিস ইজ দ্য সেকেন্ড থিং। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ, হ্যাঁ, যদি আমাদের দেশে এমন কেউ থেকে থাকেন যিনি হয়তো বাইরে গিয়ে, কুড বি ইন্ডিয়া, সিঙ্গাপুর অর এনি আদার কান্ট্রি, তার হয়তো একটা ওয়াইড স্প্রেড ইমার্জেন্সি মেডিসিনের এক্সপিরিয়েন্স আছে, তার সার্জিক্যাল, মেডিকেল, ক্রিটিক্যাল কেয়ার, ট্রমা অ্যান্ড অর্থোপেডিক্স এক্সপোজার আছে, এবং সেই ক্ষেত্রে তিনি হয়তো ST4 এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। বাট দ্য রিকোয়ারমেন্ট ফর ST4 ইজ কোয়াইট হাই। জেনারেলি স্পিকিং হয়তো আমাদের দেশের জন্য এটা খুব একটা অ্যাপ্লিকেবল হবে না। বিফোর গোয়িং টু দ্য নেক্সট পার্ট হুইচ ইজ দ্য এক্সাম বিটস, আমি আরেকটা টপিক্স নিয়ে কথা বলতে চাচ্ছি, যেটা হয়তো শুধুমাত্র ইমার্জেন্সি মেডিসিনের মধ্যেই সীমিত না, কিন্তু সেটার সাথে আমরা বাংলাদেশিরা খুব একটা এক্সপোজ না। সেজন্য যখন দেখা যায় আমাদের বাংলাদেশিরা আমরা ইউকেতে আসি, এই সেক্টরগুলোতে আমরা পিছিয়ে পড়ি এবং এজন্য আমাদের ট্রেনিং পোস্ট পাওয়ার পসিবিলিটি কমতে থাকে দেন আওয়ার নেইবারিং কান্ট্রি ডক্টরস আর আদার ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েটস। এর প্রাইমারি একটা সেকশন হচ্ছে পোর্টফোলিও। আমাদের দেশে পোর্টফোলিও কালচারটা এস্টাবলিশ না, অ্যাটলিস্ট গত 5 বছর বা 4 বছর আগ পর্যন্ত এস্টাবলিশ ছিল না যতদিন আমি বাংলাদেশে ছিলাম। সো ইংল্যান্ডের পোর্টফোলিওটা হচ্ছে একটা অনলাইন পোর্টফোলিও বা NHS পোর্টফোলিও। সো এক্ষেত্রে দেখা যায় যে বেস্ট অ্যাডভাইস ফর এনিওয়ান হু ওয়ান্ট টু কাম টু ইংল্যান্ড এবং এনি স্পেশালিটি তারা কাজ করতে চান, ইমার্জেন্সি মেডিসিন অথবা এনি আদার স্পেশালিটি, ফার্স্ট থিং ইজ জব পাওয়ার পরে যেটা করতে হবে, সবার আগে নিজের একটা পোর্টফোলিও এস্টাবলিশ করতে হবে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যদি জানেন যে আপনি ইমার্জেন্সি মেডিসিনে কাজ করবেন অথবা অন্য কোনো স্পেশালিটিতে কাজ করবেন, আপনি ডাইরেক্টলি সেই স্পেশালিটির পোর্টফোলিও কিনতে পারেন। ইটস এ পেইড সার্ভিস। সো পোর্টফোলিও কিনে তারপর পোর্টফোলিওতে যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্টগুলো দেখে যদি কাজ করা হয়, তাহলে হয়তো 6 মাস থেকে 1 বছরের মধ্যে নিজের পোর্টফোলিওটাকে খুব একটা এস্টাবলিশ পর্যায়ে নিয়ে আসা পসিবল হয় এবং তারপর হয়তো ট্রেনিং প্রোগ্রাম পাওয়াটা খুব একটা ডিফিকাল্ট হয় না। আমাদের ক্ষেত্রে দেখা যায় এখন হয়তো কালচার কিছুটা চেঞ্জ হলেও যারা আপনারা জুনিয়র আপনারা অনেকেই অনেক মানে অবভিয়াসলি স্মার্টার দেন আস। তো সেই ক্ষেত্রে আপনারা অনেকে হয়তো ব্যাপারগুলো জানেন, কিন্তু স্টিল আমাদের যারা এইসব পোর্টফোলিও অথবা এই ধরনের ডকুমেন্টেশনে, নিজেদের ক্যারিয়ারের ডকুমেন্টেশনে পিছিয়ে থাকি, এই জিনিসটাই কিন্তু আমাদেরকে একজন অন্যান্য ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েট থেকে পিছিয়ে দেয়। সো দ্যাট ইজ ইন জেনারেল দ্য ক্যারিয়ার অ্যান্ড দ্য ট্রেনিং। আমি আগেও বলেছি দিস ইজ এ গোল্ডেন টাইম ফর ইমার্জেন্সি মেডিসিন ইন UK. ইট ইজ কোয়াইট এ স্ট্রেট ফরওয়ার্ড টু গেট দ্য ট্রেনিং নাম্বার ইন UK. অ্যান্ড থার্ডলি, ট্রেনিং ইজ কোয়াইট এ স্ট্রেট ফরওয়ার্ড এবং ট্রেনিং শেষ করে কনসালটেন্ট পোস্ট পাওয়ার পসিবিলিটিও এখন পর্যন্ত আশা করা যাচ্ছে ভালোই থাকবে। এখন আসি ফোর্থ টপিক যেটা নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এক্সামস। এগেইন দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স ফ্রম বাংলাদেশ অ্যান্ড UK সিস্টেম। আমাদের দেশে হয়তো আমরা যখন এক্সাম শেষ করি, লাইক আমাদের দেশে আমরা যখন কোনো একটা ফেলোশিপ এক্সাম শেষ করি, হুইচ ইজ লাইক আমাদের দেশের জন্য FCPS, তখনই আমরা একটা কনসালটেন্ট লেভেলের জন্য অ্যাপ্লাই করি। অবশ্যই একটা ট্রেনিংয়ের ব্যাপার থাকে, কিন্তু ইংল্যান্ডের ট্রেনিংটা অনেক বেশি স্ট্রাকচারাল অ্যান্ড অনেক বেশি স্ট্রাকচার্ড এবং অনেক বেশি সুপারভাইজড একটা ট্রেনিং, এক্সটেন্সিভ ট্রেনিং ফর এনি স্পেশালিটি। সো exam is a part of training. This is how in UK they deal the situation. It's not like আমাকে এক্সাম করেই করতে হবে। অবশ্যই এক্সাম ইজ ইম্পর্টেন্ট, বাট শুধুমাত্র এক্সাম দিয়ে আপনি কিছু করতে পারবেন না।
ট্রেনিং অ্যান্ড ট্রেনিংয়ের পার্ট অফ এক্সাম দিয়ে ইউ উইল বি সামওয়্যার। লেটস গো টু দ্য এক্সাম বিটস। ইংল্যান্ডে ইমার্জেন্সি মেডিসিনের জন্য কী কী এক্সাম আছে আমি আমার টকের ফার্স্টের দিকেই বলেছি, দেয়ার আর 2 এক্সামস, অনলি 2 রিকগনাইজ এক্সামস ইন ইংল্যান্ড। লাইক সার্জারির জন্য এমআরসিএস এফআরসিএস, মেডিসিনের জন্য এমআরসিপি এফআরসিপি। সিমিলারলি ইমার্জেন্সি মেডিসিনের জন্য 2টা এক্সাম রিকগনাইজ, অনলি 2 এক্সামস। সো তার মধ্যে ফার্স্টটা হচ্ছে মেম্বারশিপ অফ রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন, ইন শর্ট টাইম আমরা বলি এমআরক্যাম, MRCEM, and the secondটা হচ্ছে ফেলোশিপ, দ্য ফেলোশিপ অফ রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন, ইন শর্ট টার্ম উই সে FRCAM, FRCEM। এখানে মেডিসিন এবং সার্জারি থেকে আপনারা মেজরিটি আপনারা এমআরসিএস বা এমআরসিপি সম্বন্ধে কিছু না কিছু হলেও জানেন, কিন্তু এমআরক্যামের ক্ষেত্রে একটা মাইল্ড অথবা শুড সে মেজর, একটা মেজর ভেরিয়েশন আছে ফ্রম দ্য আদার স্পেশালিটিস। লেটস ডিগ ইট ডিপার হিয়ার। সো ট্রেনিং প্রোগ্রামের জন্য অ্যাট দিস পয়েন্ট এমআরক্যাম এবং এফআরক্যাম 2টা ডিগ্রি রিকোয়ারমেন্ট নেই, বাট আগামী বছরের মিড থেকে, মানে আগামী বছর অগাস্ট থেকে, 1 বছর পর থেকে আবারও এমআরক্যাম অ্যান্ড এফআরক্যাম 2টা এক্সামেরই রিকোয়ারমেন্ট হবে। আমি এখন এক্সাম নিয়ে যে কথাটা বলছি সেটা শুধুমাত্র এখনকার জন্যই অ্যাপ্লিকেবল, অথবা নেক্সট 1 বছরের জন্যই অ্যাপ্লিকেবল। আমি আবার রিপিট করছি, আমি এখন যে কথাটা বলছি এটা এখনকার এক্সাম সেটআপে আমি কথা বলছি, বিকজ আমরা যারা ইমার্জেন্সি মেডিসিনে কাজ করছি অথবা ইমার্জেন্সি মেডিসিনের চেঞ্জ নিয়ে আমরা কোয়াইট অ্যাক্টিভ, আমরা জানি যে রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন 1 বছরের মধ্যে এক্সাম প্যাটার্নে কিছুটা চেঞ্জ আনতে যাচ্ছে। হয়তো আমি এখন যে ইনফরমেশনটা দেবো ইনফরমেশনটা কিছুটা চেঞ্জ হবে, বাট এই জন্য আমি আগে থেকে বলে রাখছি, যদি কেউ 1 বছর পর এটা দেখেন, প্রবাবলি বাই দিস টাইম ইট ইজ চেঞ্জড। সো হোয়াট আর দ্য পার্ট অফ এমআরক্যাম? এমআরক্যাম বেসিক্যালি অ্যাট দিস পয়েন্ট এমআরক্যাম ইজ এ পার্ট অফ এফআরক্যাম এক্সাম। এটা বোঝাটা একটু কমপ্লিকেটেড হয়, সো আমি ডিফারেন্টভাবে বলছি, আমি এমআরক্যাম নিয়েও বলবো, এফআরক্যাম নিয়েও বলবো। সো এমআরক্যাম পাস করতে হলে এখন 3টা এক্সাম দিতে হয়। দ্য ফার্স্ট এক্সাম, যেটার নাম হচ্ছে এফআরক্যাম প্রাইমারি, এই নামটা এফআরক্যাম প্রাইমারি হলেও এমআরক্যামের জন্য এই এক্সামটাই দিতে হয়। দ্য সেকেন্ড এক্সাম যেটা প্রয়োজন সেটা হচ্ছে এফআরক্যাম ইন্টারমিডিয়েট, SAQ। সো এগেইন নামটা এফআরক্যাম হলেও এক্সামটা এমআরক্যামের জন্য দিতে হয়। আর থার্ড যে এক্সাম সেটা আসছে এমআরক্যাম অস্কি। সো গো টু দ্য ফার্স্ট এক্সাম, সেটা হচ্ছে এফআরক্যাম প্রাইমারি। আনফর্চুনেটলি আমাদের দেশে এফআরক্যাম বা এমআরক্যামের কোনো সেন্টারই নেই। সো আমাদের ভিতর কেউ যদি এই এক্সাম দিতে ইন্টারেস্টেড হয়, আমাদের নিয়ারবাই সেন্টার্স অবভিয়াসলি ইন্ডিয়াতে আছে, সোফা মাই নলেজ গোজ কিছু সেন্টার মিডল ইস্টে কিছু কান্ট্রিজ আছে, কুড বি ওমান, নট 100% শিওর। অ্যান্ড থার্ডলি এক্সামটা থার্ডলি যেখানে আছে সেটা হচ্ছে মালয়েশিয়াতে এর সেন্টার আছে, আর অবভিয়াসলি ইংল্যান্ডের সেন্টার আছে। আরও কোনো কান্ট্রিজ থাকতে পারে, বাট দিস কুড বি দ্য পসিবল নিয়ার বাই কান্ট্রিজ অফ ফর বাংলাদেশ। সো দ্য ফার্স্ট এক্সাম ইজ এফআরক্যাম প্রাইমারি। সো এফআরক্যাম প্রাইমারি ইজ বেসিক্যালি একটা সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোশ্চেন এক্সাম, এবং এটা হয় হচ্ছে বেসিক সাবজেক্টের উপর ভ্যারি করে। আমরা সবাই জানি আমাদের FCPS পার্ট 1 অথবা আমাদের লাইক MRCS পার্ট A বা MRCP পার্ট 1, এই এক্সামগুলোর মধ্যে একটা বেসিক নলেজ বেসড কোশ্চেনের উপর এই এক্সামটা হয়, এটাকে হচ্ছে এফআরক্যাম প্রাইমারি এক্সাম। এফআরক্যাম প্রাইমারি এক্সাম দেওয়ার পরে সেকেন্ড যে এক্সামটা আমাদেরকে দিতে হয় ফর এমআরক্যাম সেটা হচ্ছে এফআরক্যাম ইন্টারমিডিয়েট SAQ। এটা হচ্ছে বেসিক্যালি একটা রিটেন এক্সাম, শর্ট অ্যান্সার কোশ্চেন রিটেন এক্সাম। এখানে 50টার মতো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো অ্যান্সার দিতে হয়। দিস ইজ দ্য সেকেন্ড এক্সাম টু বি গিভেন। এইটা যখন পাস হয় তখন থার্ড যে এক্সাম আসে, যেটা ফাইনাল এক্সাম এখন এমআরক্যামের জন্য, সেটা হচ্ছে এমআরক্যাম অস্কি এক্সাম। লাইক এনি অস্কি এক্সাম, লাইক MRCPর জন্য যেটা পেসেস, MRCSের জন্য MRCS পার্ট B, এমআরক্যামের জন্য সেটা হচ্ছে এমআরক্যাম অস্কি। এমআরক্যাম অস্কিতে লাইক এনি দিস কাইন্ড অফ সিচুয়েশন, আমাদের হয়তো 18টার মতো অস্কি স্টেশনস থাকে, মানুষ অস্কি স্টেশনসগুলোতে পরীক্ষা দেওয়ার মাধ্যমে এটা পাস করে। যখন একজন পরীক্ষার্থী 3টা এক্সামই পাস করেন, হুইচ ইজ এফআরক্যাম প্রাইমারি, ইন্টারমিডিয়েট SAQ অ্যান্ড এমআরক্যাম অস্কি, তখন রয়্যাল কলেজ তাকে এমআরক্যাম ডিগ্রি প্রোভাইড করে থাকে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি এমআরক্যাম নিয়ে কেন এমআরক্যামের এটার জন্য এফআরক্যাম প্রাইমারি, কেন এমআরক্যাম এটার জন্য এফআরক্যাম ইন্টারমিডিয়েট, আমি এটার এক্সপ্লেনেশনে যাচ্ছি না, বিকজ আমি আগেও বলেছি যে এখন এমআরক্যাম ইজ এ মাইল্ড পার্ট অফ এফআরক্যাম এক্সাম, যেটা আগামী বছর চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আই এম নট গোয়িং ইন ডেপথ। আমরা এই 3টা হলেই আমরা এমআরক্যাম ডিগ্রি এখন পাস করা সম্ভব। এর আগে ডিফারেন্ট নেম ছিল, সব নেম এখন পরিবর্তন হয়ে এখন এই নামগুলো আছে। ফাইন।
সো হোয়াট ইজ দ্য এফআর ক্যাম এক্সাম? এখন এফআর ক্যাম এক্সাম যেটা, সেটা হচ্ছে বেসিক্যালি এমআর ক্যাম করার পরে যে ফাইনাল এক্সাম, সেটা হচ্ছে এফআর ক্যাম এক্সাম। সেটা পাস করার মাধ্যমে এফআর ক্যাম পাস হয়। তবে এখনকার প্রেক্ষিতে যারা ইমার্জেন্সি মেডিসিনের ট্রেনিং আছে, লাইক আমার মতো যারা এখন ট্রেনিংয়ে আছে, তাদের জন্য এক্সামটা ডিফারেন্ট। যারা ট্রেনিংয়ে আছেন তারা এফআর ক্যাম্প ফাইনাল দেওয়ার আগে আর একটা এক্সাম দিতে হয়, সেটার নাম হচ্ছে এফআর ক্যাম্প ইন্টারমিডিয়েট এসজেপি। এসজেপির অর্থ হচ্ছে সিচুয়েশনাল জাজমেন্ট প্রসিজিওর আর সিচুয়েশনাল জাজমেন্ট পেপার। এটা একটা এমসিকিউ এক্সাম। এখানে দেখা হয় যে ইউকের যে জিএমসির গাইডলাইন আছে, যে জিএমসির গাইডলাইন সম্বন্ধে একজন পরীক্ষার্থী কতটা ওয়াইড নলেজ রাখেন, এবং এটা একটা সিঙ্গেল বেস্ট অ্যান্সারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়। ইট ইজ এ নন ক্লিনিক্যাল এক্সাম, ইট ইজ মোস্টলি সিচুয়েশনাল জাজমেন্ট এক্সাম। লাইক ফর এক্সাম্পল, অনেক সময় আসে যে আপনার সামনে 10জন পেশেন্ট আছে, আপনি কোন পেশেন্টকে আগে দেখবেন, অথবা একজন পেশেন্ট এসে হয়তো কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন, এখন তার ওয়াইফ বা হাজব্যান্ড ফোন দিচ্ছে, হু ইজ ড্রাইভিং, আপনি এখন তাকে কীভাবে ইনফরমেশন দিবেন, আদৌ তাকে ইনফরমেশন দিবেন কিনা। এখানে বেশ কিছু কমন সেন্স, মেডিকো লিগাল জাজমেন্ট এ ধরনের উপর এই পরীক্ষাটা দেওয়া হয়। এমআর ক্যাম্প পাস করার জন্য এই পরীক্ষার অ্যাট দিস পয়েন্ট কোনো প্রয়োজন নেই, কিন্তু এফআর ক্যাম্প পরীক্ষা দেওয়ার জন্য এই পরীক্ষা দেওয়ার প্রয়োজন আছে। সো আমরা যারা ট্রেনিং আছে, আমরা এই এক্সামটা দিয়েছি এবং এখন আমরা এলিজিবল ফর ফাইনাল এফআর ক্যাম্প এক্সাম। লেটস টক অ্যাবাউট দ্য এফআর ক্যাম্প ফাইনাল এক্সাম। সো একটা হচ্ছে এমআর ক্যাম্প প্লাস এফআর ক্যাম্প এসজেপি, অথবা এফআর ক্যাম্প প্রাইমারি, এফআর ক্যাম্প ইন্টারমিডিয়েট, অ্যান্ড দেন কামস এফআর ক্যাম্প ফাইনাল। অ্যাজ আমি বললাম যে 1 বছর পরে এক্সামগুলোতে কিছুটা পরিবর্তন আসতে পারে, এফআর ক্যামের ক্ষেত্রেও সেটা সত্য, এফআর ক্যামের ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন আসতে যাচ্ছে। এখন অ্যাট দিস পয়েন্ট এফআর ক্যাম্প ফাইনালের 4টা পার্ট, 4 এক্সামস ফর দ্য এফআর ক্যাম্প ফাইনাল। এই 4টা পরীক্ষা পাস হলেই এফআর ক্যাম্প পাস করা সম্ভব। এই 4টা পরীক্ষার মধ্যে বেসিক্যালি একটা হচ্ছে কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট, হুইচ ইজ বেসিক্যালি নট অ্যান এক্সাম। সেটা যেটা করতে হয়, ইনস্টেড অফ সেটা যেই ডক্টর যেই হসপিটালে কর্মরত আছেন, সেই হসপিটালে কোনো একটা কোয়ালিটি বা ম্যানেজমেন্ট কোয়ালিটি নিয়ে তিনি কাজ করেন এবং সেই বইটার কোয়ালিটিকে ইম্প্রুভমেন্ট করেন। অ্যান্ড দিস ইজ ডান বাই কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট। ওইটা আমাদের দেশে এখনও খুব এক্সট্রিমলি পপুলার না এই টার্মটা। এটা হচ্ছে রিপিটেড অডিট করার মাধ্যমে এই পরিবর্তনটা আনা হয়। সো কুইপ ইজ এ ডেফিনেটিভ পার্ট ফর ফাইনাল। সো যখন একজন ডক্টর হয়তো 6 মাস বা 1 বছর বা 1.5 বছর কাজ করে একটা ডিপার্টমেন্টে কোনো একটা কোয়ালিটি ইম্প্রুভমেন্ট আনেন এবং সেটাকে বিভিন্ন রিসার্চ করার মাধ্যমে বা অডিট করার মাধ্যমে তিনি দেখান যে ইয়াস, এই সেকশনে আমরা এভাবে একটা ইম্প্রুভমেন্ট আনতে পেরেছি, সেই কুইপ প্রজেক্ট সাবমিট করতে হয় রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিনে। এবং এটার সো ফার মাই নলেজ গোজ একটা ভাইবা হয় এবং এর মাধ্যমেই এটার রেজাল্ট দেওয়া হয়ে থাকে। সো দিস ইজ ওয়ান, দ্য কোয়ালিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট। সেকেন্ড যে এক্সাম, সেটা হচ্ছে এফআর ক্যাম্প ক্রিটিক্যাল অ্যাপ্রাইজাল। এটা নাম শুনেই বোঝা যাচ্ছে এটা একটা রিসার্চ বেসড এক্সাম। সো এখানে বিভিন্ন রিসার্চ পেপারের উপর বিভিন্ন কোশ্চেন করা হয় এবং একটা রিটেন পরীক্ষা দেওয়ার মাধ্যমে দেখা হয় যে পরীক্ষার্থী একটা পেপারকে কতটা ক্রিটিক্যালি অ্যাপ্রাইজ করতে পারে বা কতটা ক্রিটিক্যালি চিন্তা করে একটা পেপারের ইম্পর্টেন্স অথবা ডেপথ অথবা হেভিনেস সে ধরতে পারে। সো দিস ইজ দ্য সেকেন্ড এক্সাম। থার্ড অ্যান্ড ফোর্থ এক্সাম ইজ কোয়াইট ক্লিনিক্যাল। তার মধ্যে একটা হচ্ছে এফআর ক্যাম্প ফাইনাল এসএকিউ, হুইচ ইজ বোঝাই যাচ্ছে যে একটা নলেজ বেসড রিটেন এক্সাম। আর ফাইনাল যে এক্সাম, সেটা হচ্ছে এফআর ক্যাম্প ফাইনাল অস্কি, লাইক এমআর ক্যাম্প অস্কির মতো, যেটা এমআর ক্যাম্পের জন্য করা হয়। এফআর ক্যাম্প ফাইনাল অস্কি সেটা এরকম এগেইন 18টা অস্কি স্টেশনের মাধ্যমে এই পরীক্ষাটা নেওয়া হয়। যখন এই 4টে এক্সাম পাস হয়, তখন একজন ডক্টর ফেলোশিপ অফ রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিনের জন্য অ্যাপ্লিকেবল হয়। এবং দিস ইজ এ পার্ট অফ ফিনিশিং দ্য ট্রেনিং। উইদাউট এফআর ক্যাম্প ট্রেনিং ফিনিশ করলে কেউ কনসালটেন্ট হতে পারে না। অন দ্য আদার হ্যান্ড, শুধু এফআর ক্যাম্প পাস করেও কেউ কনসালটেন্ট হতে পারে না ডাইরেক্টলি, বিকজ তাকে ট্রেনিং শেষ করতে হয় এবং সিসিটি কমপ্লিশন অফ ক্লিনিক্যাল ট্রেনিং সার্টিফিকেট পেতে হয়। দিস ইজ হাউ থিংস ওয়ার্ক। আপনাদের মধ্যে যারা ইমার্জেন্সি মেডিসিনকে অ্যাজ এ ক্যারিয়ার হিসেবে নিতে চাচ্ছেন বা কনসিডার করছেন, তাদের জন্য আমার ফার্স্ট অ্যাডভাইস হবে যে হয়তো বাংলাদেশ থেকে এটা করাটা ডিফিকাল্ট বা কোয়াইট চ্যালেঞ্জিং হবে অ্যাট দিস পয়েন্ট। আমার অ্যাডভাইস থাকবে সেক্ষেত্রে আপনারা যদি ইউকে কনসিডার করেন, হুইচ ইজ এ গোল্ডেন টাইম গোয়িং অন ফর ইমার্জেন্সি মেডিসিন, আপনারা ইউকেতে আসতে পারেন। আসার জন্য আমি অ্যাডভাইস করবো প্ল্যাব দিয়ে আসা। কিন্তু আপনারা যদি কেউ মনে করেন যে না, আমি এমআর ক্যাম্প দিয়ে ইংল্যান্ডে আসবো, সেটাও সম্ভব। অনেক ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি ডক্টরই এমআর ক্যাম্প দিয়েই ইংল্যান্ডে আসেন। সো সেক্ষেত্রে আপনাকে হয়তো ইন্ডিয়াতে গিয়ে আপনি ইন্ডিয়াতে সব পরীক্ষায় দিতে পারবেন। আপনি ইন্ডিয়াতে গিয়ে এফআর ক্যাম্প প্রাইমারিও দিতে পারবেন, এফআর ক্যাম্প ইন্টারমিডিয়েট এসএকিউ দিতে পারবেন এবং এমআর ক্যাম্প অস্কিও দিতে পারবেন। প্রত্যেকটা সেন্টারই
এখানে আছে। প্রবাবলি তারা মিডল ইস্টে ওমান অথবা হয়তো সৌদি আরবে তারা সেন্টার চালু করছে, আমি 100% শিওর না, বাট দেয়ার আর নিয়ার বাই সেন্টার্স। আর একটা অপশন হচ্ছে যে না, আপনি যদি চিন্তাই করেন যে না আমি ইংল্যান্ডে ক্যারিয়ার করবো, সেক্ষেত্রে আপনি প্ল্যাব দিয়ে এখানে চলে আসতে পারেন। আপনি আগে ট্রেনিং কোর্সটা অ্যাপ্লাই করবেন এবং ট্রেনিং করতে করতে আপনি এক্সামসগুলো দিবেন। আইদার ওয়ে আমার কাছে আমি আমার কাছে মনে হয় অ্যাজ এ ইমার্জেন্সি মেডিসিন স্পেশালিটি ইজ এ ফ্যান্টাস্টিক স্পেশালিটি। ইট ইজ বাট এটা একটা ডিফারেন্ট গ্রুপ অফ পিপলের জন্য স্পেশালিটিটা। ইট ইজ নট এ লেড ব্যাক স্পেশালিটি, ইটস লাইক অলওয়েজ সামথিং ইজ হ্যাপেনিং, সামথিং ইজ হ্যাপেনিং। আপনি প্রত্যেক দিনই কোনো না কোনো একটা ইন্টারেস্টিং কিছু ডিল করছেন, অ্যান্ড ইট ইজ ফুল অফ আনসার্টেনিটি। হয়তো আপনি কোনো দিন যাচ্ছেন, সেদিন হয়তো আপনি দেখছেন অনেক বেশি সেপটিকের পেশেন্ট, হয়তো এক দুটা ফ্র্যাকচার আপনি ডিল করছেন। হয়তো অন্য দিন গিয়ে আপনি দেখলেন একটা বা দুটা মেজর ট্রমার পেশেন্ট আসছে এবং পেশেন্ট ইজ ভেরি আনওয়েল, পেশেন্টের এখন মানে 1 or 2 চেস্ট ড্রেন টিউব লাগছে, পেশেন্টের এখন কার্ডিয়াক পেরিকার্ডিওসেন্টেসিস লাগছে। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং, বাট ওয়েল ইট ডিপেন্ডস আপন দ্য পার্সোনালিটি। যেই ডক্টর কাজ করবেন তার পার্সোনালিটির উপর এটা ডিপেন্ড করে যে হাউ মাচ অ্যাড্রিনাল ফ্রিক আর ইউ। Before I finish my talk, I'm going to talk about some different or some further bits of the emergency medicine যেটার সাথে হয়তো আমাদের অনেকেই এখন অ্যাকাস্টম না। সেটা হচ্ছে সাব স্পেশালিটি অফ ইমার্জেন্সি মেডিসিন ইন ইউকে। সো অ্যাট দিস পয়েন্ট ইংল্যান্ডে দুইটা সাব স্পেশালিটি আছে, রিকগনাইজ সাব স্পেশালিটি। দেয়ার আর আদার সাব স্পেশালিটিস, বাট রিকগনাইজ সাব স্পেশালিটি বাই রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন ইজ 2। তার মধ্যে একটা হচ্ছে পিডিয়াট্রিক ইমার্জেন্সি মেডিসিন আর একটা হচ্ছে প্রি হসপিটাল ইমার্জেন্সি মেডিসিন। সো কেউ যদি পিডিয়াট্রিক ইমার্জেন্সি মেডিসিনও কাজ করতে চায়, তাকে আগে জেনারেল ইমার্জেন্সি মেডিসিন 6 বছরের ট্রেনিং করতে হবে। এরপরে তাকে আরও 1 বছর পিডিয়াট্রিক ইমার্জেন্সি মেডিসিনে কাজ করতে হবে। তার মধ্যে 6 মাস পিডিয়াট্রিক ইমার্জেন্সি মেডিসিন ডিপার্টমেন্টে এবং 6 মাস এনআইসিইউ কোনো একটা ক্রিটিক্যাল কেয়ার সেন্টারে 3 মাস এবং 3 মাস পিডিয়াট্রিক ওয়ার্ডে। এবং যতদূর সোফামের নলেজ গোজ, এটাতে এক্সট্রা কোনো এক্সামস দিতে হয় না, কিন্তু অনেক অ্যাসেসমেন্ট করতে হয়। এই অ্যাসেসমেন্ট করার মাধ্যমে সে ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড পিডিয়াট্রিক ইমার্জেন্সি মেডিসিন দুইটার সাব স্পেশালিটিতে কাজ করতে পারে। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে প্রি হসপিটাল ইমার্জেন্সি মেডিসিন। এখন ওয়ার্ল্ডে সবচাইতে বেশি টক অফ দ্য ওয়ার্ল্ড ফর ইমার্জেন্সি মেডিসিন, প্রি হসপিটাল ইমার্জেন্সি মেডিসিন। সো কারা প্রি হসপিটাল ইমার্জেন্সি মেডিসিনে কাজ করে? প্রি হসপিটাল ইমার্জেন্সি মেডিসিনে মোস্টলি ইংল্যান্ডে দেখা যায় যারা হেলিকপ্টারের মাধ্যমে রোড সাইডে গিয়ে কাজ করেন, রোড সাইডে গিয়ে কোনো পেশেন্টকে যে কোনো সার্ভিস প্রোভাইড করেন, বা মোর ইজ লাইক মুভিতে আমরা যেসব জিনিস দেখি, সেটা হচ্ছে প্রি হসপিটাল ইমার্জেন্সি মেডিসিন। প্রি হসপিটাল ইমার্জেন্সি মেডিসিন ট্রেনিংও 1 বছর বেশি করতে হয় দেন ইমার্জেন্সি মেডিসিন, অ্যান্ড ইট ইজ দ্য ফ্যান্সি বিটস অর ফ্যান্সিয়ার পার্টস অফ দ্য ইমার্জেন্সি মেডিসিন। প্রি হসপিটাল ইমার্জেন্সি মেডিসিনের ট্রেনিং পোস্টে চান্স পাওয়া ইজ ভেরি ডিফিকাল্ট। এখন ইংল্যান্ডে প্রত্যেক বছর সোফার মাই নলেজ কোর্স 9টার মতো পোস্ট আছে, অনলি 9 ইন দ্য হোল ইউনাইটেড কিংডম। যে প্রি হসপিটাল ইমার্জেন্সি মেডিসিনে কাজ করেন তাকে প্রি হসপিটাল ইমার্জেন্সি মেডিসিনে 1 বছর কাজ করা ছাড়াও তাকে 2টা আরও এক্সামস দিতে হয়, এবং এই এক্সামসগুলো ইন্টারেস্টিংলি রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিন না, এই এক্সামসগুলো নেয় রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবারা, অনলি ফর প্রি হসপিটাল ইমার্জেন্সি মেডিসিন। এবং এই 1 বছর করার পরে তিনি ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড প্রি হসপিটাল ইমার্জেন্সি মেডিসিনের কনসালটেন্ট হিসেবে কাজ করতে পারেন। বিফোর আই ফিনিশ, দ্যাট ইজ লাইক লাইফ ব্যালেন্স, টাইম ব্যালেন্স। আপনাদের অনেকেই হয়তো শুনে থাকবেন যে ইমার্জেন্সি মেডিসিনে কাজ করা টাইমিং অনেক ডিফারেন্ট হয়। ইয়েস, ইটস এ 24 আওয়ার সার্ভিস অ্যান্ড এ 7 ডে সার্ভিস। সো অনেক ক্ষেত্রেই দেখা যায় এটা শুধুমাত্র 9 to 5 জব, 5 দিনের জব, এরকম কোনো জব না। কিন্তু এটা ইন্টারেস্টিং বিটস হচ্ছে এখানে কখনোই আপনাকে টানা 5 দিন 7 দিন কাজ করতে হয় না। আপনি 2 থেকে 3 দিন কাজ করবেন বা 3 থেকে 4 দিন কাজ করবেন, এবং তারপর আপনাকে হয়তো 1 দিন বা 2 দিন আপনাকে অফ দেওয়া হবে, আবার আপনি 2 থেকে 3 দিন কাজ করবেন। দিস ইজ হাউ ইমার্জেন্সি মেডিসিনের কাজ রোটা ওয়ার্কস। এখানে ডিফারেন্ট ইন্টারেস্টিং টাইম ফ্রেমে আমরা কাজ করি। কখনো দেখা যায় আমরা আর্লিতে কাজ করছি, লাইক আমরা হয়তো সকাল 8টায় কাজ শুরু করলাম, 6টায় কাজ শেষ করলাম। কখনো দেখা যায় আমরা লেট শিফটে কাজ করছি, হুইচ ইজ লাইক ডিফারেন্ট হসপিটাল ডিফারেন্ট। আমাদের হসপিটালে আমরা কখনো দুপুর 12টায় কাজ শুরু করি, রাতে 10টায় কাজ শেষ করি, অথবা দুপুর 2টায় কাজ শেষ করি এবং রাত 12টায় কাজ শেষ করি। আর থার্ডলি অবভিয়াসলি নাইট শিফট। সো পার্সোনালি আমার সাথে এটা মানে আই এম কোয়াইট হ্যাপি উইথ ইমার্জেন্সি মেডিসিন, এবং এটার লাইফস্টাইল এবং এটার ক্যারিয়ার সব কিছু আমি প্রচণ্ডভাবে লাইক করি। বাট অ্যাজ আমি আগেও বলেছি যে এটা একটা ডিফারেন্ট, একটা সার্টেন গ্রুপ অফ পিপল ইমার্জেন্সি মেডিসিনকে অনেক বেশি লাইক করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে হয়তো এমন কোনো স্পেশালিটি যেখানে সে এত অ্যাড্রিনালিনের প্রয়োজন নেই বা সে স্লোলি চিন্তা করতে পছন্দ করে, লাইক মেডিসিন, ডার্মাটোলজি, এ ধরনের স্পেশালিটিতে কাজ করতে পছন্দ করে। ইট ডিপেন্ডস আপন দ্য পারসন।
আহ, এরপরে আমি এখানেই বেসিক্যালি শেষ করতে চাচ্ছি, বিকজ কোয়াইট আ লট অফ ইনফরমেশন হয়তো আপনাদের জন্য ডাইজেস্ট করা কঠিনও হতে পারে। আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা এখানে কমেন্ট করতে পারেন, অথবা আমার ফেসবুকে মেসেঞ্জারে যে কোনো সময় মেসেজ করতে পারেন। নট নেসেসারি ফ্রেন্ড হওয়ার কোনো প্রয়োজন নেই, আই চেক দ্য মেসেজ রিকোয়েস্ট, অথবা টুইটারে কমেন্ট করতে পারেন, অথবা কোনো কোশ্চেন করতে পারেন। আহ, আমি একটা ইমার্জেন্সি মেডিসিনের ব্লগ মেনটেন করি, হুইচ ইজ emergency-medicine.co.uk। আমি এখানে বিভিন্ন ইমার্জেন্সি মেডিসিনের ক্যারিয়ারের সাপোর্ট, মোস্টলি ফর ইন্টারন্যাশনাল মেডিকেল গ্র্যাজুয়েটস যারা আছে তাদেরকে সাপোর্ট প্রোভাইড করার চেষ্টা করি, এবং কিছু আমার এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করি। আর সেখানে গেলেও আপনারা কিছু ইনফরমেশন পেতে পারেন। বাট দ্য মোস্ট অথেন্টিক টু গেট এনি ইমার্জেন্সি মেডিসিন ইনফরমেশন ফর ইউকে ইজ দ্য রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিনস ওয়েবসাইট, যার ওয়েবসাইট হচ্ছে rcem.ac.uk অথবা rcam.ac.uk, অথবা আপনি গুগলে সার্চ করলে এটা পেয়ে যাবেন। আমি আজকে এখানেই আমার টক শেষ করছি। আপ- আপনাদের কোনো কোশ্চেন থাকলে, অ্যাজ আমি বললাম, কোশ্চেন করবেন। আপনার সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।